আক্ষেপ হয়, সত্যি বলছি আক্ষেপ হয়। কেন আক্ষেপ হয় জানেন তো? যে ঘরটাতে বসে কবি কাজী নজরুল ইসলাম লিখে ফেলেছিলেন বাংলার গজল, যে ঘরটাতে কবির দ্বিতীয় পুত্র অরিন্দম খালেদ বা বুলবুলের জন্ম হয়েছিল, সেই ঘরটাই কিন্তু রয়ে গেছে কবির জীবন চর্চার থেকে ব্রাত্য। যেখানটাতে দাঁড়িয়ে আছে আমি, এটা হলো কৃষ্ণনগরের গ্রেস কটেজ। এই গ্রেস কটেজটা কিন্তু বর্তমান দিন আপনি যদি সার্চ বারে গিয়ে খোঁজ করেন তবে যেন মনে হয় আপনি সহজে পাবেন না। তাই আমি আজকে কবির জন্মদিনের দিনে কৃষ্ণনগরের এই গ্রেস কটেজ, যেটা কৃষ্ণনগরের ইলেকট্রিক সিটি বোর্ডের অভ্যন্তরে অবস্থিত, সেটাই আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাতে যাচ্ছি। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আমার এই ভিডিওর সাথে পুরোটা থাকবে। কৃষ্ণনগরের গ্রেস কটেজে কবি ছিলেন 1926 থেকে 1928 সাল পর্যন্ত। এই 3টে বছর প্রায় কবি কিন্তু সৃষ্টি করে গিয়েছিলেন অনন্য, যেগুলো কিন্তু প্রতি মুহূর্তে সাহিত্য চর্চার ক্ষেত্রে কিন্তু একদম অনিবার্য হয়ে ওঠে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা থাকবেন, আমি আপনাদেরকে দেখাতে সক্ষম হব কৃষ্ণনগরের এই গ্রেস কটেজ। এই যে গ্রেস কটেজ, কৃষ্ণনগরের এই গ্রেস কটেজটা রয়েছে, দেখতে পাচ্ছেন। এখন কিন্তু গ্রেস কটেজের রং পরিবর্তন হয়েছে, গ্রেস কটেজ সুন্দর করে সজ্জিত হয়েছে, কিন্তু একটা সময়তে এই গ্রেস কটেজ এইভাবে ছিল না। গ্রেস কটেজ ভগ্ন দশায় একদম মোদ্দা কথা বলা চলে, যেটাকে ধ্বংসের স্তূপের অবস্থায় পরিণত ছিল। কিন্তু আজকে এই গ্রেস কটেজ এইরকম সুন্দর অবস্থাতে দাঁড়িয়েছে, যাদের জন্য তারা হলেন সুজন বাসর নামক একটি সাহিত্য চর্চার যে সংস্থা, তাদের সেই সদস্যদের জন্যই 2012 সালে এই ঘরটাকে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন হেরিটেজ বলে ঘোষণা করে। তারপরে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যম দিয়ে, বিভিন্ন পদক্ষেপের মাধ্যম দিয়ে এই ঘরটা সুন্দরভাবে সেজে উঠেছে। আজকে কিন্তু এখানে যারা সদস্যরা আছেন তারা কিন্তু সাহিত্য চর্চা যেমন করেন, মানুষদেরকে যাতে নজরুল ইসলাম সম্বন্ধে ভাবানো যায়, যাতে নজরুল ইসলামের জীবনের সাথে এই ঘরখানা কতখানি যুক্ত রয়েছে, ওতপ্রোতভাবে রয়েছে মিলন, সেটাকে বোঝানোর জন্যও কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বলবো, সামনেই দেখতে পাচ্ছেন নীল একটা বোর্ড রয়েছে, যে নীল একটা বোর্ডে কিন্তু রয়েছে সুজন বাসর বলে লেখা শব্দটা, এবং সুজন বাসর, এই সুজন বাসরের থেকেই কিন্তু এই নীল সাদা বোর্ডটাকে বানানো হয়েছে। এই নীল সাদা বোর্ডটার মধ্যেই কিন্তু খুব সংক্ষিপ্ত আকারে একদম ইতিবৃত্ত লেখা আছে। কবি 1926 থেকে 1928 সাল পর্যন্ত এই ঘরে ছিলেন। 3রা জানুয়ারি 1926-এর 3রা জানুয়ারি কবি এই ঘরে প্রবেশ করেন। এখানে একটা কথা আমি আপনাদেরকে বলি, কবি 1926-এর 3রা জানুয়ারিতে এই ঘরে প্রবেশ করলেও কবি কিন্তু হুগলি থেকে সোজাসুজি কৃষ্ণনগরে এসে এই ঘরে ওঠেননি। তিনি ছিলেন গোলাপট্টিতে। সেখানে 4-5 মাস অবস্থান করার পরে কবি এই ঘরে আসেন। এখানে কার তৎপরতায় আসেন, কার হাত ধরে আসেন, এখানে কিন্তু লেখা আছে বিপ্লবী, হ্যাঁ, বামপন্থীবাদী বিপ্লবী নেতা হেমন্ত কুমার সরকারের সাহায্য সহযোগিতায় কবি এই ঘরে আসেন এবং 1928 পর্যন্ত এই ঘরে অবস্থান করেন। 1928 পর্যন্ত এই ঘরে অবস্থান করার সময়তে কবি কিন্তু এই বাড়িতে বুলবুলের জন্ম দেয়। কবি বুলবুলকে এই বাড়িতেই জন্ম দিয়েছিলেন। কবি বুলবুলকে এই বাড়িতে জন্ম দিয়েছিলেন। একজন পিতা হিসেবে পুত্রের জন্ম দেবে স্বাভাবিক, কিন্তু আরও একজন পুত্র থাকা সত্ত্বেও বুলবুলের জন্মের ব্যাপারটাকেই কেন আলোকপাত করলাম? কারণ বুলবুলকে নিয়েই কবির জীবনের সবথেকে করুণ কাহিনী রচিত হয়েছিল। এমনকি এটাও বলা যায় ওই বুলবুলের জন্যেই কবির স্বাভাবিক জীবন খাটো হয়ে গিয়েছিলেন। কবি জীবদ্দশায় 34 বছর অথর্ব ছিলেন। ছোট পুত্র যার নাম অরিন্দম খালেদ বুলবুল, সেই বুলবুল কিন্তু মাত্র 4 বছর বয়সে প্রাণ হারায়। সেই কবির পুত্রের 4 বছর বয়সে প্রাণ হারানোর দিনেও রচিত হয়েছিল এক নির্মম ইতিহাস। কবির পুত্র বুলবুল যেদিন প্রাণ হারালো, সেই দিন কবির পকেটে কানা কড়ি ছিল না। মুসলিম ধর্ম অনুসারে অন্ত্যেষ্টিক্রিয়া বা পরলৌকিক ক্রিয়া করার জন্যে, দাফন কাফন বা কবরস্থ করার জন্য যে জমি কেনার
প্রয়োজন সেই পয়সাটা কিন্তু কবির কাছে ছিল না, যে কারণে কবি কিন্তু হতাশগ্রস্ত হয়ে পড়েছিলেন। কবি বিভিন্ন লাইব্রেরিতে পাঠিয়েছিলেন লোকেদেরকে, যেখান থেকে সেই প্রয়োজনীয় পয়সাটা সংগ্রহ করে নিয়ে আসার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত কোনো লাইব্রেরিয়ান বা কোনো লাইব্রেরির মালিক কিন্তু সেইটা দিতে রাজি হননি। শেষমেশ কী করে সেই দাফন কাফনের টাকাটা জোগাড় হলো, এ এক বিরাট নির্মম ইতিহাস। একজন পাবলিশার্স কবিকে শর্ত দিলেন, যদি তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো গান বা কবিতা লিখে দিতে পারেন তাহলেই তারা সেই টাকাটা দেবেন। কবি কিন্তু সেই সময়তেই লিখে ফেলেছিলেন, শান্ত হয়ে ঘুমিয়ে গেছে আমার গানের বুলবুলি। হ্যাঁ, এই গানটা কিন্তু সেই কবি পুত্রের মৃত্যুর দিনে দাঁড়িয়ে, হ্যাঁ, এইভাবেই কিন্তু কবি নজরুল ইসলামের সমার্থক হয়ে উঠেছে এই গ্রেস কটেজ। তবু কিন্তু গ্রেস কটেজ নিয়ে মানুষের আগ্রহ সেই পর্যায়ে নেই। শুধু এই ঘটনা নয়, এই গ্রেস কটেজকে জুড়ে আরও ইউনিক মৌলিক ঘটনা ঘটেছে, সেগুলোও কিন্তু আমাদের জানা প্রয়োজন আছে। অবশ্যই আমি আপনাদের জন্য, আগামীর পাঠকদের জন্য, বর্তমান পাঠকদের জন্য সেইগুলো কিন্তু এই ভিডিওতে আপলোড করেছি। চলুন আর একটু ধৈর্য নিয়ে আপনারা শুনবেন। আমরা যদি কবিকে নিয়ে স্মরণ করতে যাই, আমরা যদি সব দিক থেকে দাঁড়িয়ে ভাবতে যাই, তাহলে যেন মনে হয় আমরা কোন দিকটা ছেড়ে কোন দিকটা কবির একদম দুর্ধর্ষ কাজের নিদর্শন তুলে ধরব, যেন আমরা তার খেই হারিয়ে ফেলি। কবি আমাদের এই জগৎকে সাম্যবাদের মন্ত্র দিয়ে গিয়েছেন। হ্যাঁ, কবি সর্বত্র সময়ে সাম্যবাদ তার নিজের জীবন চর্চাতে যেরকম রেখেছিলেন, তেমনি কিন্তু সব সময়তে সাম্যবাদের জয়গান গেয়ে গেছেন তার সাহিত্য চর্চাতে। আর এই সাম্যবাদের জয়গান গাইতে গিয়েই কিন্তু তিনি মানুষ নামক কবিতাটা সৃষ্টি করেছেন। কবি সাম্যের জয়গান কিন্তু তার জীবন চর্চায় গিয়েছে, সেই কথাটা আমি আপনাদেরকে বলি। কবি যে স্ত্রী যাকে তিনি বিয়ে করেছিলেন, তিনি ছিলেন হিন্দু ঘরের মেয়ে, কিন্তু কবি হিন্দু ঘরের মেয়েকে বিবাহ করলেও কখনোই কিন্তু তাকে ধর্মান্তরিতকরণ করেননি, তাকে কিন্তু হিন্দুই রেখেছিলেন। হ্যাঁ, তিনি হিন্দু ছিলেন, সেই হিন্দু থেকেই কবির সাথে একই ঘরে সহাবস্থান করেছেন, কিন্তু কখনো তাকে যে মুসলিমদের ধর্মাচর যেটা পালন করতে হয়নি। আরও একটা এখানে উল্লেখযোগ্য বিষয়, তার সাথে তার শাশুড়ি মাও কিন্তু ছিলেন, তিনিও কিন্তু সেই হিন্দু, বিধবার যে জীবনযাপন সেটা কিন্তু তিনি পালন করেছেন। কখনো কিন্তু একাদশী পালনে তাকে কিন্তু বাধার সম্মুখীন তার জামাই করেননি। কবি নিজে থেকেছে অর্ধা পেটি, নিজে থেকেছে অভুক্ত, সেই অভুক্ত অবস্থাতে তার শীতল রক্ত কিন্তু কখনো পেনের মাথা থেকে শীতল হয়ে ঠিকরে বেরিয়ে পড়েনি। প্রত্যেক মুহূর্তে তার সেই শীতল রক্ত পেনের মাথা থেকে ঠিকরে বেরিয়েছে একদম দগ্ধ লার্ভার মতো। তাই তো তিনি লিখে ফেললেন, বল বীর বল উন্নত মমশির। আর যে গানের মধ্যে দিয়ে গোটা ভারত মুহূর্তের মধ্যে ম্রিয়মান, আমাদের যে জাতির মেরুদণ্ড ছিল, সেই ম্রিয়মান মেরুদণ্ড, নুয়ে পড়া মেরুদণ্ড মুহূর্তের মধ্যে সোজা হয়ে গেছিল ব্রিটিশ রাজের বিরুদ্ধে লড়াই করার জন্যে। হ্যাঁ, কবি এভাবেই কিন্তু আমাদের এই স্বাধীনতার লড়াইয়ে তার যে অপরিসীম ভূমিকা সেটা কিন্তু তুলে ধরতে পেরেছিলেন। শুধু তাই নয়, তিনি খেয়াল করে দেখেছিলেন আমাদের এই সমাজ ব্যবস্থায়, পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থাতে নারী ছিল অবহেলিত, নারীকে পদলেহন করা হতো, পিষে মারার একটা যে প্রবণতা তদানীন্তন সময়ে সমাজ ব্যবস্থাতে ছিল, এখনও সেই ছবি রয়েছে। সেই সময়তে দাঁড়িয়েই তিনি লিখে ফেললেন নারী কবিতা, আর যেখানে তিনি দ্ব্যর্থহীন ভাষাতে ঘোষণা করে দিলেন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। হ্যাঁ, তিনি এভাবেই কিন্তু পারলেন নারীকে সম্মান দিতে, যা কিন্তু অভূতপূর্ব ঘটনা বলেই প্রত্যেকে মনে করেন। কবি কাজী নজরুল ইসলাম তার কাজের মধ্যে দিয়ে এইভাবে দর্শনকে স্থাপন করে গিয়েছেন ভিউয়ার্স। আর যে কারণে আজকে 125তম জন্ম
বছরের দিনে দাঁড়িয়ে কবি কিন্তু আপনার আমার জীবনের সাথে প্রতি মুহূর্তে জীবন্ত, এ কথা বলার অপেক্ষা রাখে না। আমি গ্রেস কটেজের সম্মুখে দাঁড়িয়ে আপনাদেরকে যে কথাগুলো বললাম, সেই কথাগুলো কতটা বাস্তবিক, কতটা সত্য, সেগুলো জানার জন্যে আমি কথা বলেছিলাম সুজন বাসর বলে যে সাহিত্য চর্চার যারা রয়েছেন অনুরাগী, তাদের সাথে আমি কথা বলেছিলাম। আমি আপনাদেরকে অনুরোধ করব, ভিডিওর বাকি অংশে থাকবেন, আপনারা তাদের সাথে যে কথোপকথন আমার হয়েছে সেটা আপনারা শুনবেন। কতটা সত্য বলেছি, কতটা তাদের কাছ থেকে আপনারা সত্যটা জানলেন। অবভিয়াসলি আশা করছি আপনারা ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন, যেটা এই কৃষ্ণনগরের গ্রেস কটেজ হাউস সাহিত্য চর্চাতে রয়ে গেছে ব্রাত্য হিসাবে। আমরা কৃষ্ণনগরের ছেলে, যেহেতু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করছি, একটুখানি যেহেতু মানুষের সাথে পরিচিতি হয়েছে, মানুষেরা ভিডিও দেখেন, তাই মনে হয়েছে কৃষ্ণনগরে কবির এই অবস্থানকে মনে হয় একটু ভালো করে মানুষের কাছে তুলে ধরা দরকার। এই উদ্দেশ্য নিয়ে ভিডিওটা বানালাম। আপনাদের কাছে অনুরোধ থাকবে, ভিডিওটা দেখবেন, অন্যদেরকে জানাতে শেয়ার করবেন, ছোটদেরকেও দেখাবেন, যাতে কবির সম্বন্ধে জানতে পারেন, কবির সম্বন্ধে বুঝতে পারেন। কবি কিন্তু এই বাড়িতে বুলবুলের জন্ম দেয়, ইতিমধ্যে আমি আপনাদেরকে সে কথাটা বলেছি। তারপরে দেখতে পাচ্ছেন কবি এখানে রচনা করেন দারিদ্র নামক কবিতা। তারপরে আবার কবি এখানে তৈরি করেন মৃত্যু ক্ষুধা নামে তার দ্বিতীয় উপন্যাস। হ্যাঁ, সবার মুখে শোনা এবং এটা বাস্তব সত্য, এই মৃত্যু ক্ষুধা তিনি যেটা উপন্যাসটা রচনা করেছেন, এই মৃত্যু ক্ষুধা উপন্যাসটা কিন্তু রচনার ক্ষেত্রে তার যেটা সামাজিক প্রেক্ষাপট উঠে এসেছে, সেটা হচ্ছে এই যে এখানটাতে গ্রেস কটেজ রয়েছে, এই গ্রেস কটেজের সন্নিকটেই যেটা চাঁদ সড়ক পাড়া, সেই চাঁদ সড়ক পাড়ার হিন্দু মুসলিমদের মধ্যেকার যে একটা দৈনন্দিন জীবনের চিত্র, তাদের মধ্যে যে ধর্মীয়গত যে টানা পড়েন, সেই সমস্ত কিন্তু তার ওই মৃত্যু ক্ষুধা নামক উপন্যাসে কিন্তু ফুটে উঠেছে। কবি কাজী নজরুল ইসলাম তার কাজের মধ্যে দিয়ে এইভাবে দর্শনকে স্থাপন করে গিয়েছেন। ভিউয়ার্স, কবি কিন্তু আপনার আমার জীবনের সাথে প্রতি মুহূর্তে জীবন্ত। এবার আসুন আমাকে যাচাই করে নিন সুজন বাসরের সমস্ত সদস্যদের মুখে যা আমি বললাম তা কতটা ঠিক, কতটা ভুল, কতটা বাস্তব, কতটা অবাস্তব। এই জায়গা জমিটি একটি ব্রিটিশ বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা কিনে নেয়। আচ্ছা, BN এলিয়াস কোম্পানি আমরা নামটা যেটা জানি, তখনকার দিনে তো প্রাইভেট কোম্পানিরাই বিদ্যুৎ উৎপাদন করতো একদম। এবং এইখানে বিদ্যুৎ উৎপাদন করে টাউন সাপ্লাই। তবে কবিকে এখানে কে নিয়ে আসলেন? হেমদত্ত গুপ্ত এই বাড়িতে কবিকে নিয়ে আসেন, যে আপনি এইখানে তো বলি হেমচন্দ্র দত্তগুপ্ত তার নাম, তাকে অনুরোধ করেন যে কবির একটা বাসযোগ্য জায়গা তুমি খুঁজে দাও। এই বিবাহ উপলক্ষে হিন্দু এবং মুসলিম উভয় সমাজ খুবই ক্ষুব্ধ হয়। ক্ষুব্ধ হওয়ার অন্যতম কারণ, হিন্দু সমাজ একটা কারণে ক্ষুব্ধ হয় যেহেতু মুসলিম পরিবারে বিবাহ হচ্ছে সেই সময়, আর মুসলিম সমাজ ক্ষুব্ধ হয় এই কারণে যে কবি কিন্তু প্রমীলা দেবীকে ধর্মান্তরিত করেননি। গিরিবালা দেবী বিধবা, মেয়ের সঙ্গে জামাইয়ের সংসারেই থাকতেন। কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন, কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন। মানে এতটাই তার ভক্তি, একজন মুসলমান হয়ে তার কালী ভক্তি। এই যে গজল এখানে সৃষ্টি হয়েছে, এটা তো যুগান্তকারী ঘটনা, এটাও গ্রেস কটেজের একটা বিষয়। অসংখ্য গজল এখানে সৃষ্টি হয়েছে। বাগিচায় বুলবুলি, বুলবুলের জন্ম এখানে, বিবাহ নিয়ে এত বিচিত্র জীবন, চরম অনটন, দারিদ্র, অথচ বাদশাহী মেজাজ। জায়গাতে গ্রেস করে তার পাশটা হচ্ছে চাঁদ সড়ক। সেই মুসলিম ফ্যামিলি এবং যারা কনভার্টেড খ্রিস্টান, এরা তো প্রত্যেকেই খুব গরিব মানুষ। সেই গরিব মানুষরা কিন্তু নিজেদের মধ্যে খুব সামান্য কারণে ঝগড়া করছে, এবং এই যে ওদের পারস্পরিক ঝগড়া, ওদের জীবনের যে যন্ত্রণা, এবং যে যন্ত্রণার মূলে কিন্তু সেই ক্ষুধা, মানে
রুটি রোজগারের সমস্যা মেটাতে না পেরে ওরা কিন্তু একে অপরের সঙ্গে বিরোধ করছে, জল নিচে গিয়ে মারামারি হয়ে যাচ্ছে। এইটা দেখি ওনার লেখা হলো মৃত্যুখোদা নামে একটা উপন্যাস। এটি তার দ্বিতীয় উপন্যাস। এই দ্বিতীয় উপন্যাসটি এই ঘরে লেখা হয়েছে। এইভাবেই গ্রেস কটেজ বঙ্গ সাহিত্যে অপরিসীম অবদান রেখেছে। তবে মানুষ কিন্তু অবহেলায় করেছে গ্রেস কটেজকে, যে কারণে এক সময়তে গ্রেস কটেজের অবস্থা এই রকম হয়ে যায়। এনাদের ঐকান্তিক প্রচেষ্টাতে গ্রেস কটেজ আজকের অবয়ব বা রূপ পেয়েছে। এনাদের আশা যাতে আগামী দিনে বহু মানুষ এখানে আসেন, এসে রিসার্চের জন্য তারা বিভিন্ন ধরনের পেপারের সহযোগিতা যদি চান, এনারা দিতে প্রস্তুত। কিভাবে আসবেন? কৃষ্ণনগর রেল স্টেশন থেকে টোটো কিংবা অটোতে চেপে বলতে হবে যে পাওয়ার হাউসে যাব, তাহলেই আপনাদেরকে নিয়ে আসবে যারা আসতে চান। কৃষ্ণনগরের পাওয়ার হাউসের অভ্যন্তরেই রয়েছে এই গ্রেস কটেজ, যেখানে এসে তাকালেই দেখতে পারবেন কবির সেই সমস্ত স্মৃতি যেন উঁকি মারছে, হাত সানি দিচ্ছে আপনার দিকে।